হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাইট ফর লাভ ড্রামার ২য় পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্পটা আমার এত বেশি ভালো লেগেছে যে আপনাদের বোঝাতে পারবো না। এই পার্টের কিছু জায়গায় অনেক বেশি রোমান্টিক। এই পার্টের মূলত সমস্ত কনফিউশন, ভালোবাসার সূচনা সবকিছু হয়ে গিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়া যাক। এই পর্বের শুরুতেই আমরা লেডি চুকে দেখতে পাই যে ওই ব্রোতলে হাউসে এসেছিল এবং সেখানে আমরা লুসিফাকেও দেখতে পাই। লুসিফার সঙ্গে কথা বলতেই মূলত ইয়ান এখানে এসেছিল। তবে ইয়ান এখানে লেডি চুকে দেখা মাত্রই চিনে ফেলেছিল। তো লেডি চু যতই লুসিফাকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছিল, ইয়ান ওকে ততই আটকে দেওয়ার চেষ্টা করছিল। মেবি ওর একটু রাগ হচ্ছিল যে এই ড্রেসে কেন সে এখানে আসবে। ওকে দেখে মনের ভেতর আবারও একটু বাটারফ্লাই উঠছিল। রাতের বেলা যখন ওরা ফিরে আসছিল তখন লেডি জুই ইয়ানকে বলে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়েছিলাম ঠিকই, তবে সেটা আমি অন্য কাজে লাগাবো বলে নিয়েছিলাম। এবারও ডিভোর্স পেপারটা ফেরত দিয়ে ইয়ানকে ভেতরে ডাকে, কারণ ওর মাথায় যে ক্লিপটা আটকে গিয়েছিল সেটাও খুলতে পারছিল না। তো ইয়ানকে খুলে দিতে বলছিল। ইয়ানের তখন সে প্রথমবার যখন লেডি চুকে দেখেছিল সেটা মনে পড়ছিল। ও খুলে টুলে যখন বাইরে বের হয়ে আসে ততক্ষণে ওরা বাড়িতে পৌঁছে গিয়েছে। তো ওদের যে সেকেন্ড ভাবি আর কি, মানে এখন তো লেডি চু বড় ভাবি, আর এটা হলো সেকেন্ড ভাবি, মেজো ভাবি মেবি। তো মেজো ভাবি ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজন একসঙ্গে? লেডি চু তো ভুং ভাং একটা বলে দেয় আর বলে যে রাস্তার ভেতরে দেখা হয়েছে, তাই ওরা একসাথে এসেছে। যাই হোক, এরপরে লেডি চু যখন ওর ঘরের সামনে আসে তখন একটা ছোট কিউট পাপিকে দেখতে পায়। তো এই কুকুরটার বাচ্চাটার নাম দেয় সাউচি। আর সাউচি কিন্তু ইয়ানেরও ডাক নাম। ইয়ান তো এতে খুবই রেগে যায়। লেডি চু এবার বাড়িতে ফিরে ওর দাসীর সঙ্গে গল্প করছিল যে আজকে ঠিক কি হয়েছে। আর এদিকে রুমের ভিতর ইয়ানকে দেখতে পাই আমরা। লেডি ওর মাথায় যে ঝুমকাটা ছিল সেটা নিজের কাছে কিন্তু নিয়ে চলে এসেছে। আর এটা যতবারই দেখছে ততবারই ওর ভেতরে একটু কেমন ফিলিংস হচ্ছে। তাই ও এটাকে এক জায়গায় ঝুলিয়ে দেয়। আর এদিকে পুরো শহর এটা ছড়িয়ে গিয়েছে যে ইয়ান নাকি ব্রতলে গিয়েছে। ওর বাবা ভাই মারা গেলে মাত্র কিছুদিন হলো। আর এর ভেতরে এই ছেলেটা এতটাই বিগড়ে গিয়েছে যে এখন থেকে ব্রতলে যাওয়া শুরু করেছে। আর এইসব কথা জিন বা ওর ফ্যামিলির লোকজন জানতে পারে। এবার ইয়ানকে ডাকা হয়। ইয়ানের ভাবিরা সবাই জিজ্ঞাসা করে যে তাদের দেবর কি তাহলে কারো প্রেমে পড়েছে? এখন কোনো কিছুই তো স্বীকার করে না। ইয়ান এবং লেডি চু ওদের ভুলভাল বুঝিয়ে ইয়ানকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে চলে আসে। লেডি চু সেদিন ইয়ানের রুমে এসে দেখে ওর মাথায় যে হেয়ার পিনটা ছিল সেটা আবার ইয়ান খুব সযত্নে ঝুলিয়ে রেখেছে। তো এই বিষয়ে লেডি চু বলে না, লেডি চু শুধু ওকে এটা বলতে এসেছে যে ওকে যেহেতু ছাড়তে প্রিন্সেস হেল্প করেছে, তাই প্রিন্সেসকে ও একটা থ্যাঙ্কস গিভেন পার্টি দিতে চায়। তো সেখানে ও বড় মানে সম্ভ্রান্ত পরিবারে সবাইকে আমন্ত্রণ করতে চায়। তো সেজন্য একটা লেটার লিখতে হবে যেটা অনেকটা ইনভাইটেশন কার্ড আর কি। তো ইয়ানকে লিখতে বলা হয়। তো ইয়ান বলে ঠিক আছে। এবার ইয়ান যখন লিখছিল তখন সেই কুকুরটা মানে সেই কুকুরের ছানাটা এখানে চলে আসে। আর ইয়ান খুবই ভয় পেয়ে যায়। লেডি তখন বলে, আমি তো জানতাম না গ্রেট বীর ইয়ান সে নাকি একটা কুকুরের বাচ্চাকে ভয় পায়। তাই ওই এটা নিয়ে একটু মজা নিতে থাকে। আর বলতে থাকে ঠিক আছে, এই ইনভাইটেশন কার্ড আমি আগামীকালকে প্রিন্সেসের কাছে নিয়ে যাব। তো পরদিন ও সোজা প্রিন্সেসের কাছে চলে আসে। লেডি চোর বরাবরই সাহসের একটু বেশিই ছিল। সে প্রিন্সেসকে সোজা এসে বলে, আপনি যেহেতু ইয়ানকে ছাড়াতে হেল্প করেছেন, তাই আমি আপনার জন্য ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছি। আর সাথে আরো কিছু কার্ড নিয়ে এসেছি। মূলত এগুলো ছিল এটা অনেকটা তাস খেলার মতো কার্ড আর কি। তবে প্রিন্সেসের যেহেতু অনেকগুলো ফলোয়ার আছে, তো তাদের ছবি দিয়েই এই কার্ডগুলো বানানো হয়েছে। এখানে হ্যান্ডমেড কার্ডটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল প্রিন্সেসের। প্রিন্সেসের এরকম একটা ইউনিক গিফট পেয়ে সত্যি খুব ভালো লাগে। আর সে মনে ঠিকই করে নিয়েছিল যে ওই ইনভাইটেশন কার্ডটা অ্যাকসেপ্ট করবে। লেডি চু যখন চলে আসে তখন বাইরে হানমের সঙ্গে দেখা হয়। তো হানমেই তখন নিজের পক্ষ থেকে একটা শেষে উপহার দেয় লেডি চুকে। আর বলে যে প্রিন্সেসের তরফ থেকেই দিয়েছে। লেডি চু যদি এটা নিতে চায়নি, কিন্তু তারপরেও যখন প্রিন্সেসের নাম বলা হয়েছে তাই ও এটা নিয়ে নেয়। কিন্তু এদিকে প্রিন্সেসের মনে একটু সন্দেহ হচ্ছে যে হানমেনে না জানি আবার লেডি চু এর প্রেমে পড়ে যায়। তো প্রিন্সেস ওকে একটু দেখেই ডাকছিল, যদিও হানমে খুবই কোল্ড স্বভাবের। সে প্রিন্সেসকে অতটা ভয় পায় না। কিন্তু প্রিন্সেসের কেন জানি মনে হচ্ছিল যে হানমে তার হাত ফসকে বোধহয় চলে যাচ্ছে। এদিকে আমরা আরো দেখতে পাই সেনকে। তো সেনকে তো মনেই আছে, সে লেডি চু এর এক্স বয়ফ্রেন্ড। সে মেইনলি আজকে এসেছিল সং শিলানের সঙ্গে দেখা করতে। ওই যে ৩ ভাই বোনের কথা মনে আছে সং পরিবারের? সেন মূলত তার সঙ্গে এর জন্য কথা বলতে এসেছিল। সে তার ২০ বছর আগের একটা কেসকে পুনরায় ওপেন করতে চায়, যার কারণে তার বাবা মারা গিয়েছিল। তার বাবাকে বিশ্বাসঘাতক উপাধি দেওয়া হয়েছিল। তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। কেন মূলত অনেকদিন ধরেই চাচ্ছিল এই কেসটা পুনরায় ওপেন করতে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে, তার ফ্যামিলিকে নির্দোষ প্রমাণ করতে। তবে এতগুলো বছর পরেও, প্রায় ২০ বছর পরেও এই কেসটা যদি পুনরায় ওপেন করা হয় তাহলে অনেক ঘটনাই ঘটে যেতে পারে। এদিকে আমরা শংকে দেখতে পাই
সাথে ইয়ানকেও আর লেডি চুকেও দেখতে পায়। এরা ৩ জন যাচ্ছিল আরো একটা ফ্র্যাঙ্গিশের হাউসে, যার ভেতরে ওরা প্রিন্সেস সঙ্গে দেখা করতে যাচ্ছিল, মানে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্সকে তো ইনভাইটেশন কার্ডটা দিতে হবে, আর এই দায়িত্বটা ইয়ানের উপরে ছিল যে ওই ক্রাউন প্রিন্সকে ইনভাইটেশনের কার্ডটা দেবে। ওরা যখন যায় তখন বাইরে থেকে আওয়াজ পায় যে ভেতরে কোনো একটা মেয়ের সঙ্গে ক্রাউন প্রিন্স আছে। তো ওরা চুপি চুপি শুনতে লাগে যে ভেতরে হচ্ছেটা কি। ইয়ানের খুব লজ্জা করছিল, কিন্তু তারপরও লেডি চু বলে, ইয়ান তুমি দরজাটা খোলো আর আমরা ভেতরে প্রবেশ করব। ইয়ান তখন বলে, কিভাবে সম্ভব, আমি এভাবে দরজা টরজা খুলতে পারবো না, ভেতরে ওরা কি না কি অবস্থায় আছে। তখন ওয়েন বলে, তোমাকে তো খুলতেই হবে, কারণ তুমি তো ইনভাইটেশন কার্ডটা দিতে এসেছো, সো এখন আমাদের সময় নষ্ট করা হবে না। এরপরে ওরা চেষ্টা করতে লাগে যে কে খুলবে। এখন পরে ধাক্কা দিয়ে ইয়ানকে ভেতরে পাঠিয়ে দেয় বোয়েন। এদের আওয়াজ শুনেই তো ক্রাউন প্রিন্স হা হয়ে যায় আর বলে, তোমরা এখানে, তাও ৩ জন মিলে এখানে কেন এসেছো? তোমরা দেখছো না এখানে আমি আছি, আমি ক্রাউন প্রিন্স, আমার একটা মান সম্মানের ব্যাপার তো আছে, বলো কি জন্য এসেছো? ওরা তখন ইনভাইটেশন কার্ড দিতে আসে, কিন্তু সাথে সাথে ওদেরকে রিজেক্ট করে দেয়। ক্রাউন প্রিন্স বলে, আমি যেতে পারবো না। ইয়ান তখন বলে, ঠিক আছে, তোমার না আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে তুয়ানের সঙ্গে, এই তুয়ান হলো আবার এই সং ওয়েনের ছোট বোন। ওয়েন বলে, তুমি যদি না যাও ইনভাইটেশন পার্টিতে, তাহলে কিন্তু আমি বাড়ি গিয়ে সবকিছুই বলে দিব। তখন প্রিন্সেস ইনভিটেশন কার্ডটা নিয়ে নেয় আর বলে, আমি যাব। এরপরে যখন লেডি জু ও ইয়ান বাড়ি ফিরছিল, তখন তাদের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়। ওরা সবাই খাবার দাবার সবকিছু আয়োজন করে নিয়ে বসেছিল, তবে এত এত টাইম ধরে ওরা ওয়েট করছে যে এখনো পর্যন্ত একটা গেস্টও ওদের বাড়িতে আসেনি। তখন ওরা মনে মনে ভাবছে, সত্যি কি কেউ আসবে না? ইয়ানের মনে মনে অনেক খারাপ লাগছিল। এদিকে বাচ্চাগুলো এতক্ষণে না খেয়ে আছে, বাচ্চারাও খাওয়ার আবদার করছিল। ইয়ান তো বলে, ঠিক আছে, যদি কেউ না আসে তাহলে আমরা আমাদের মতো করে খাবো। তো বাচ্চারা খেতে বসে গিয়েছিল, আর ওর ভাবিরা বলছিল যে আমরা তো এই থ্যাঙ্কস গিভিং সেরিমনি পরেই চলে যাব। তো এখানে ও ৩ নম্বর ভাবি একটা আবদার করে ইয়ানের কাছে আর বলে যে সে চলে যাওয়ার আগে তার স্বামীর একটা বর্শা নিয়ে যেতে চায়, যেটা দিয়ে তার স্বামী যুদ্ধ করতো। তো ইয়ান সেটা দিতে রাজি হয়ে যায় আর বলে, সেটা তোমার কাছে থাকলেই বরং তার স্মৃতিটা রক্ষিত থাকবে। যাই হোক, প্রায় সবাই কিন্তু এখন থেকে চলে যাবে, শুধু যাবে না লেডি চু আর সেকেন্ড ভাবি। এরপর ওরা এখানে বসে থাকে। লেডি চু বলে, আমার মনে হয় আত্মীয় স্বজনরা আসবে, আমাদের আরেকটু বসে দেখা উচিত। এরপরে ও একটা কয়েন ফ্লিপ করে। লেডি চু আর রিয়ান দুজনেই বাজি ধরেছিল। লেডি চু যে পাশটা ধরেছিল সে পাশটাই ওঠে। লেডি চু বলে, দেখছো আমি তোমাকে বলেছিলাম, কয়েনের হেড পড়লে আত্মীয় স্বজন আসবে, দেখবে কিছুক্ষণের ভেতরে আত্মীয় স্বজন এখানে চলে এসেছে, আমরা আরেকটুখানি ওয়েট করে যাই। ইয়ান ইয়ান বলে, ঠিক আছে। ঠিক কিছুক্ষণের ভেতরে দেখা যায় যে আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে। তো প্রথমে লেডি চু এর পুরো ফ্যামিলি আসে, ওর ভাই এবং ওর বোন জিন। তো লেডি চু যখন ওদেরকে আহ্বান জানায় তখন জিন বলে, জানতাম আর কেউই আসবে না, আমরাই প্রথম আর আমরাই শেষ, আর কেউ বোধহয় আসবে না। ইয়ানের তখন একটু খারাপ লাগে। লেডি চু তখন বলে, তুমি একটু বেশি কথা বলা বন্ধ করো, জিন তো এসে শুরু করে দিয়েছে ঝগড়াঝাটি। জিন আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটি মেয়ে, এবং লেডি চু এর সঙ্গে তার যে বনিবনা একেবারেই কম তা আমরা বুঝতে পারি। যদিও ওদের ভাই ওদের বারবার থামাচ্ছিল আর বলছিল, জিন তুমি একটা আত্মীয়র বাড়ি এসেছো, কেন এভাবে কথা বলছো? কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রিন্সেস চলে এসেছে। এরা সবাই আসলে রাস্তায় ওয়েট করছিল যে কে আগে এই ফ্যামিলিতে প্রবেশ করে। কেউ একজন প্রবেশ করার পরেই সবাই প্রবেশ করবে বোধহয়, এটাই ভেবেছিল। এরপরে সেনও আসে। কিরে ভাই, এখন কেন পরপর সবাই আসছো? আর সব থেকে শেষে এসেছিল বোয়েন। তবে বোয়েনের দেরি হওয়ার একটা কারণ আছে। ওর তো আরো আগে আসার কথা ছিল, তাই নয়? ও একটা বিশাল বড় গিফট নিয়ে আসার কথা ভাবছিল, আর এজন্যই ওর দেরি হয়ে গিয়েছে। তো ওই কাপড়ের ভেতর কি আছে? সবাই তো অবাক হয়ে বসে আছে যে এই কাপড়ের ভেতরে কি বা থাকতে পারে। তো ওই কাপড়ের ভেতরে ছিল স্বর্ণচিত একটা পাহাড়ের মূর্তি, যেটা নিজে বানিয়েছে ওয়েন। ওয়েন এটা তার বন্ধুর জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছে। আর সব শেষে এখানে ক্রাউন প্রিন্স পৌঁছে গিয়েছে। ক্রাউন প্রিন্স বলে, আমি একটি ডিস্কি নিয়ে এসেছি, যে ডিগ্রিতে রাজা এটা ঘোষণা করেছে যে ইয়ান এখন থেকে ওই পরিবারের মার্কিকিউস, মানে এই পরিবারের সমস্ত দায়িত্ব ইয়ানের প্রতি, এবং এই দেশের দায়িত্ব ইয়ানের প্রতি। তো ইয়ানকে যেহেতু মিলিটারি ক্ষমতা দেওয়া হয়েছে, তাই একটা ফিস টোকেন দেওয়া হয়েছে ওর কাছে। আর যার কাছে ফিস টোকেন থাকে সেই দেশের সমস্ত মিলিটারি সেক্টরগুলোতে ঢুকতে পারে। এখন থেকে ও আর্সেনাল ব্যুরোতেও ঢুকতে পারবে, যেখানে অস্ত্র বানানো হয়, যেটা মূলত অস্ত্রাগার আর কি। সবাই ইয়ানের এই অ্যাচিভমেন্টে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন থেকে ইয়ান একজন মার্কিকিউস। এরপর কথা ওঠে যে ইয়ান যে সেদিন ব্রোথলে গিয়েছিল সেই ব্যাপারটা ক্রোন প্রিন্স তখন বলে, সেদিন ইয়ান ব্রোথলে যায়নি, বরং তার বন্ধু ওয়েন গিয়েছিল। ক্রোন প্রিন্স মেবি একটু প্রতিশোধ নিল ওয়েনের ওপর। আর ওয়েন বেচারা কি করবে, এত মানুষের সামনে বন্ধুর মান সম্মান রক্ষার্থে ও মেনে নেয় যে ও গিয়েছিল।
এরপরে ইয়ানের ড্রেসটা পাল্টে আসে এবং ওকে দেখতে বেশ একটু ম্যাচিওর মনে হচ্ছিল। কারণ আগে ওর ভেতরে একটা শিশুসুলভ স্বভাব ছিল। এরপরে ওরা সবাই মিলে খাওয়া-দাওয়া শুরু করে। তবে খাওয়া-দাওয়া শেষ করে প্রিন্সেস আগেই ওখান থেকে চলে যায়। ক্রাউন প্রিন্সও চলে যায়। তবে কিছু আত্মীয়স্বজন এখানে রয়ে গিয়েছিল। তো ইয়ান একটা লক্ষ্য করে যে হুট করে লেডি চু জানি আড়াল থেকে কোন দিকে চলে যাচ্ছে। তো ইয়ানের মনে হয় যে লেডি চু মনে, মনে কিছু একটা করার চেষ্টা করছে। লেডি চু যখন আড়াল করে চলে আসছিল এবং একটা রুমে ঢোকার চেষ্টা করছিল, তখনই সেন ওর সামনে আসে। সেন ওকে বলে, "তোমার সঙ্গে আমার সত্যি একটা জরুরি কথা আছে।" কিন্তু লেডি চু সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছিল না। তখন সেন বলে, "এরকম কথা যেটা তোমার আসলে শোনাই লাগবে। আমি চিন্তা করছি যে ২০ বছর আগে যে ঘটনা আমার পরিবারের সঙ্গে ঘটে গিয়েছে এবং তার সঙ্গে লর্ড চি জড়িত আছে, আমি সেই কেসটা পুনরায় ওপেন করতে চাই।" লেডি চু বলে, "তুমি তো জানো ওই কেসের জন্য তোমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে এবং হবে। তারপরেও কি তুমি ওটা ওপেন করতে চাও?" সেন তখন বলে, "আমি আসলেই রিসেন্ট একটা ক্লু পেয়েছি যে আমার বা আমার পরিবারে কোনো দোষ ছিল না। আমার মনে হয় প্রিন্সেস এই ব্যাপারটা জানতেও পারে। তো আমি এটাকে আরো খতিয়ে দেখতে চাই।" ঠিক সেই সময় দেখা যায় ওরা যে ঘরে দাঁড়িয়ে কথা বলছিল, সে ঘরের ভিতরে কেউ একটা ড্রাগ ছুড়ে দিয়ে ওদেরকে ঘরের ভিতর আবদ্ধ করে দেয়। মেবি ওদের দুর্নাম করার চেষ্টা করছিল। লেডিও ওর সাথে, সাথে মাথা ঘুরতে শুরু করে দেয়। একই সাথে সেনেরও মাথা ঘুরতে শুরু করে দেয়। আর এটা করছিল মাস্টার শান নামের এই ছেলেটি। এই ছেলেটি আবার জিনেরও বন্ধু। জিন নিশ্চয়ই বুঝতে পারছেন কে? লেডি চু এর বোন। তো ওরা আবার ২ ফ্রেন্ড। শান এসে জিনকে বলে, "জানো আমি কি করেছি? তোমার না তোমার বোনের উপর অনেক রাগ। তুমি লেডি চু এর ক্ষতি করতে চাও। আর তাই আমি সেনের সঙ্গে ওকে ঘরে বন্ধ করে দিয়ে এসেছি। আর ওদেরকে ড্রাগ দিয়ে এসেছি। আর এখন আমি সবার সামনে বলব যে তোমার বোন অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করছিল।" জিন ওকে আটকায় না। ও বোধহয় মনে, মনে চাইছিল ওর বোনের নামে দুর্নাম হোক। তো সবার সামনে শান বলতে থাকে, "আমি একটা ঘরে দুজনকে আটকে রেখে এসেছি। তারা অবৈধ কাজকর্ম করছিল। আপনারা সবাই দেখতে চান তো তাহলে আপনারা আমার সঙ্গে আসুন।" এরপরে শান সবাইকে নিয়ে সে ঘরের দিকে এগোতে থাকে। যে ঘরের ভেতরে ওদেরকে আবদ্ধ করে রেখে এসেছে। এতে লেডি চু এর ভাইয়ের একটু মনে, মনে শঙ্কা লাগছিল। কারণ লেডি চু এর ভাই জানে তার বোন এদিকে এসেছিল এবং এটা তার বোনেরই ঘর। লেডি চুকে ওরা সবাই মিলে বসে থাকতে দেখে এবং এই ঘরের ভেতরে আর কেউ ছিল না। শান তখন বলে, "এই ঘরের ভেতরে তো আরো একজন ছিল। আমি এদের দুজনকে আটকে রেখে গিয়েছিলাম।" এবার সাথে, সাথে সব ভাবিগুলো রেগে উঠে আর বলে, "তোমার সাহস তো কম নয়। তুমি লেডি চু এর নামে বদনাম করছো? তাকে আমরা অনেকদিন থেকেই চিনি। সে এরকম কোনো কাজ করবে না যাতে আমাদের পরিবারের দুর্নাম হয়।" তো সবাই এখন শানকে এমনভাবে অপমান করে আর ওকে ধরেও নিয়ে চলে যায়। এরপর ওরা সবাই যখন চলে যাচ্ছিল তখন লেডি চু এর ড্রাগটা ঠিক করার জন্য একটা ডক্টরের প্রয়োজন ছিল। তোয়ান তখন এসে বলে, "আমি টুকটাক মেডিসিন বিদ্যা জানি। তো আমি আপনার বোনকে দেখে দিতে পারি।" আর লেডি চু এর জন্য ডক্টর খুঁজছিল তার ভাই। তাই তোয়ান ওর ভাইকে বলে, "আমি আপনার সঙ্গে যাচ্ছি।" এদিকে লেডি চু এর ঘর থেকে সেনকে সরিয়েছিল ইয়ান। কারণ ইয়ানের যে সন্দেহ হয়েছিল যে লেডি চু কোথাও একটা যাচ্ছে। তো যাই হোক ইয়ানের জন্য এ যাত্রায় ওর ফ্যামিলির মান-সম্মান একটু রক্ষা পেয়েছে। এরপরে লেডি চুকে কাঁধে করে নিয়ে ইয়ান যখন ওর ঘরের দিকে যাচ্ছিল তখন ওর ভাই ওদের দুজনকে দেখে বেশ মনে, মনে একটু খারাপ লাগে তার। কিন্তু ওকে ডেকে বলে যে, "তোমার জন্য আমি ডক্টরের ব্যবস্থা করছি।" আর ইয়ানকে আড়ালে ডেকে নিয়ে এসে বলে, "তুমি এটা ভুলে যেও না যে লেডি তোমার বড় ভাইয়ের বউ। আর তার সঙ্গে কিরকম আচরণ করতে হবে, কি না করতে হবে তা তুমি খুব ভালো করেই জানো।" ইয়ান বলে, "আপনি ভুল বুঝছেন। আমি না থাকলে আমাদের পরিবারের মান-সম্মান আজকেই চলে যেত।" এদিকে তুয়ানের চিকিৎসা পেয়ে লেডি চু বেশ অনেকটা সুস্থ হয়ে যায়। তো অনেক হ্যাপি হয় লেডি চুকে চিকিৎসা দিতে পেরে। কারণ তোয়ান জানতে পেরেছে সেদিন ক্রাউন প্রিন্সকে অন্য একটা মেয়ের সঙ্গে লেডি চু আর ইয়ান ধরে ফেলেছিল। আর সেজন্য তোয়ান মনে, মনে এখন চিন্তা করছে যে সে সত্যি ক্রাউন প্রিন্সকে বিয়ে করবে কি করবে না। যাই হোক এরপরে লিন ইয়াং মানে লেডি চু এর ভাইকে ধন্যবাদ জানায়। দোয়ান আর বলে, "আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে সত্যি ধন্যবাদ। আমি আপনার বোনকে চিকিৎসা করতে পেরে সত্যিই অনেক খুশি হয়েছি।" তো ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায় লিয়াং। কিন্তু যখন ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায় ততক্ষণ তোয়ান এবং লিয়ান এর প্রেমে পড়ে গিয়েছে এবং ওকে বলে যে, "আমি জানি আপনি ভেতর থেকে অনেকটা ইনজুরড। তো আমি চিকিৎসাতে হয়তো অতটাও ভালো পারি না। কিন্তু আমি আপনার চিকিৎসা করতে চাই। আপনি কি অনুমতি দিবেন?" লিয়াং তখন ওকে আর না বলতে পারে না। এত সুইট করে বলল মেয়েটা, না করবে বা কি করে। তোয়ানকে বলে দেয়, "ঠিক আছে, আপনাকে আমি অনুমতি দিচ্ছি।" তোয়ান তখন বলে, "তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার চিকিৎসা করে আসবো।" এরপরে যখন ও বাড়ির ভেতরে প্রবেশ করে তখন ওর বাবাকে বলে যে ও ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চায় না। কারণ ক্রাউন প্রিন্সকেও ও ভালোবাসে না।
ওয়েন তখন বলে, বোন ঠিকই বলেছে, কর্ন প্রিন্সের স্বভাব চরিত্র ভালো না। ওর বাবা তখন মনে মনে বলে, এই ব্যাপারটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। এদিকে লিয়াং যখন বাড়িতে এসেছিল, সে এসে তার ছোট বোনের উপর প্রচন্ড রেগে যায়। তাই তাকে ঘরে বন্ধ করে রাখে, আর তার মা তাকে বারবার রিকোয়েস্ট করে বলতে লাগে, জিন না হয় একটা ভুল করেই ফেলেছে, ওকে মাফ করে দাও। জিন আসলে যে ভুল করেছে তা তা ও স্বীকার করেছে, কিন্তু তারপরও ওর ভাই ওকে ক্ষমা করে না। আর বলে, জানো তোমার ওই একটা ভুলের জন্য আজকে তোমার বোনের কত বড় সর্বনাশ হতো। জিন তখন বলে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো শানকে বলিনি ওই ঘরে ওদেরকে বন্ধ করে রাখতে। ওর ভাই তখন বলে, শান যখন এসে তোমাকে বলেছিল তখন তো তুমি ওকে আটকাওনি জিন। তখন বলে, এটা আমার অন্যায় হয়েছে, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু যখনই আমার বড় বোনের সঙ্গে কিছু হয়েছে তখন তুমি অনেক তৎপর হয়ে ওঠো। তবে আমাকে তুমি ভালো করে যেন দেখতেও পাও না। আমি কি তোমার ছোট বোন নই? এদিকে আবার জিন তার মা অনেক বেশি আদর করে, কারণ ছোটবেলা থেকে যখন জিনের ভাই বোন বাবা সবাই যুদ্ধে গিয়েছিল তখন জিনে একমাত্র ওর মায়ের সঙ্গে সবসময় বেশি টাইম পাস করতো। এর জন্য মায়ের কাছে জিন বেশি প্রিয়, আর ভাইয়ের কাছে ওর বোন লেডি চু সবচেয়ে বেশি প্রিয় ছিল। ওর মা যখন বারবার ক্ষমা করে দিতে বলে জিনকে, যাই হোক, এরপরে ওর ভাই জিনকে ক্ষমা করে দেয়, কারণ সে মায়ের রিকোয়েস্ট ছাড়তে পারে না। এদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেহেতু থ্যাঙ্কস গিভেন সেরেমনি হয়ে গিয়েছিল, তাই এখন ওই ফ্যামিলি ভাবিরা তাদের আলাদা আলাদা ঠিকানায় ফিরে যেতে চায়। তারা ফিরে যাওয়ার আগে ইয়ান ওদের সবাইকে একটা একটা করে বর্ষা দিয়ে দেয়। ওদের ভাইয়েরা যে বর্ষাগুলো নিয়ে লড়াই করতো সে বর্ষাগুলো ফিরে দেওয়া হয়েছিল এখানে। আমরা বলে রাখি, বড় ভাইয়ের বউ যেহেতু লেডি চু, সে এখান থেকে যাবে না, এবং সেকেন্ড ভাইয়ের বউ সেও এখানে থেকে যাবে, আর বাদবাকি চারজন এখান থেকে চলে যেতে চাচ্ছে। তো যাওয়ার আগে ওরা সুন্দর একটা নৃত্য করে। তো ইয়ানের যেহেতু মন খারাপ ছিল, তাই লেডি চু গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ওকে দেয়, আর বলে, তুমি এটা ডিজার্ভ করো। এত সুন্দর করে তুমি এই ফ্যামিলিটিকে বেঁধে রেখেছিলে, সেজন্য এটা তোমার উপহার। ওরা সবাই তখন একসঙ্গে ওই বর্ষাবিদ্যা দিয়ে একটা নৃত্য করতে লাগে। আচ্ছা, ওদের এক ভাইয়ের বউ কিন্তু একবার প্রেগনেন্ট ছিল, আর এটা ছিল ষষ্ঠ ভাইয়ের বউ। তো সে হুট করে তার হাতে থাকা যে ডিভোর্স পেপারটা ছিল সেটা ছিঁড়ে ফেলে বলে, আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো। তার মানে এখন তিনজন চলে যাবে আর তিনজন এই বাড়িতেই থাকবে। আর ইয়ানের তো এখনো বিয়েই হয়নি। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে ওরা যখন সত্যি সত্যি চলে যাবে, তখন দৃশ্যটি আসলে অনেক হৃদয় বিদারক ছিল। এটা হলো ওদের 5 নম্বর ভাইয়ের বউ, যার কোনো সন্তান ছিল না। সে একবার বাড়ির দিকে ফিরে তাকায় আর কাঁদতে কাঁদতে চলে যায়। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। এখানে আমরা তিনটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে দেখতে পেয়েছি। এই ছেলেটা হলো ওদের মেজো ভাইয়ের ছেলে এবং ওদের মেজো ভাবি, কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, সে এখানেই থাকবে। আর বড় ভাইয়ের স্ত্রী লেডি চু, সে তো এখানে থাকছে, আর থাকছে ষষ্ঠ ভাইয়ের স্ত্রী। তবে ওদের যে সেজো ভাইয়ের স্ত্রী সে আবার চলে যাচ্ছে, এবং তার আবার একটা মেয়ে আছে। তো এই মেয়েকে ছেড়ে যেতে তার সত্যি খুব খারাপ লাগছিল। আমি আসলে বোঝাতে পারছি না, ওরা এখানে সবাই অনেক ভালো আছে, তাহলে কেন এই বাড়ি ছেড়ে এই বাচ্চা কাচ্চা ছেড়ে চলেই বা যাচ্ছে? এখানে তো ওরা সারা জীবন বেশ ভালোভাবেই থাকতে পারত। আরেকটা পিচ্চি ছেলে আছে যার নাম লিঙ্গ। তার মায়ের নাম হলো জু। এই তার মা হলো 4 নম্বর ভাইয়ের স্ত্রী। তো তার মা অনেক কান্নাকাটি করে, তার ছেলেও অনেক কান্নাকাটি করে, তা সত্ত্বেও তারা চলে যায়। তো মাঝখানে 3 ভাইয়ের স্ত্রী কিন্তু চলে গেল, তৃতীয় চতুর্থ আর পঞ্চম। যাই হোক, সেদিন রাত্রেবেলা লেডি চু মনে মনে একটা প্ল্যান করে, আর সে তার দাসীকে দিয়ে ইয়ানের গার্ডকে আটকানোর চেষ্টা করে, আর পেছনের দিক দিয়ে লেডি চু ইয়ানের ঘরে প্রবেশ করে নেয়। আসলে ও মূলত ফিশ টোকেনটা চুরি করবে বলে এখানে এসেছে, তাই ও আগে থেকে কুকুরটাকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপরে ও নিজেই ভেতরে প্রবেশ করে কুকুরটাকে খোঁজার উদ্দেশ্যে। তো ইয়ান ওকে বলে, তুমি একটু দ্রুত ওকে নিয়ে চলে যাও তো। তো লেডি ওকে খোঁজার নাম করে সে ফিশ টোকেনটাও চুরি করে নিয়ে নেয়, আর তারপরে কুকুরটাকেও তুলে ধরে বলে, এতক্ষণে তোমাকে ধরতে পারলাম, চলো এবার আমরা ফিরে যাই। এরপর যখন ওখান থেকে লেডি চলে যায়, ইয়ান মনে মনে বলে, তাহলে তুমি ওই ফিশ টোকেনের পেছনে পড়েছিলে, ওটা চুরি করতে তুমি এখানে এসেছো, ঠিক আছে, তাহলে আমিও দেখবো যে তুমি ওটা দিয়ে কি করো। এরপর ইয়ানকে দেখতে পাই যে সেই অস্ত্রাগার, যেটা অনেক গভীর জঙ্গলের ভিতর অবস্থিত, ও সেখানে এসেছে, এবং কে বা কারা এখান থেকে অস্ত্র পাচার করছে সেটা উদ্ধার করতেই মূলত এখানে সে এসেছে। তো লুসি ভাই মূলত এখানকার দায়িত্বে আছে, সে হলো ভাইস প্রেসিডেন্ট এখানকার, বা কমান্ডার। তো প্রথমে ইয়ান এসে ওকে বলে, যেভাবে হোক আমাকে সেই মলটা খুঁজে বের করতেই হবে যে এখান থেকে অস্ত্র পাচার করছে। আর আমার কি মনে হয় যেন এখানে সেসব শ্রমিক কাজ করে তার ভেতরেই সে লুকিয়ে আছে, না হলে এরকম একটা ডায়াগ্রাম কিভাবে পাস হয়ে যেতে পারে। লুসি ওকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই লেডি জু ওই ফিশ টোকেনটা দেখিয়ে এই অস্ত্রাগারে প্রবেশ করে। তো এটা একজন এসে জানায় লুসিফাকে। লুসিফা তখন আবার ইয়ানকে বলে, তোমার প্রেমিকাকেও দেখে এখানে হাজির হয়ে গিয়েছে। ইয়ান তখন বলে, কে বলেছে তোমাকে যে লেডি চু আমার প্রেমিকা? ও আমার ফিশ টোকেনটা চুরি করে এখানে এসেছে।
লসিপা বলে সেও মনে হয় কোনো একটা কেস উদ্ধার করার চেষ্টা করছে। ঠিক আছে, আমি তোমার জন্য তাকে একটা গভীর কক্ষে বন্ধ করে রাখছি, তাহলে তুমি তাকে জেরা করতে পারবে। ইয়ান বলে ঠিক আছে। এরপর ইয়ানকে লুসিফা বলে তাহলে চলো আমার সাথে, তোমাকে একটা সিক্রেট কক্ষে এখন আবদ্ধ থাকতে হবে। এটা বলে ইয়ানকে একটা কক্ষের ভিতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয় লুসিফা। ইয়ান যখনই ভেতরে প্রবেশ করে তখনই কেউ একটা ওকে অ্যাটাক করে, আর সেটা আর কেউ না, সেটা ছিল লেডি চু। এরপরে লুসি আসে তার লোকজনের কাছে আর বলে শোনো, এখানে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু হুট করে আজকে যখন মার্কিকিউ স্পট পেয়েছে ইয়ান তখনই এসে আমাকে বলছে আমাদের ভিতরে নাকি কেউ একটা ষড়যন্ত্র করে আমাদের ডিজাইন অন্য জায়গায় অর্থাৎ নর্থ জি এর কাছে বিক্রি করে দিয়েছে বা পাচার করে দিয়েছে। আর ও সেই মূলটিকে খুঁজে বার করার জন্য এখানে এসেছে। তো তোমরা আমাকে হেল্প করবে নাকি আমাকে ফাঁসিয়ে দিবে? কারণ দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি, আমাদের ভিতর তো কোনো মূল থাকতেই পারে না, তাই নয়? কিন্তু ইয়ানের কথা মতো আমাদের ভিতরে নাকি একটা মূল আছে। তো আমি চাই তোমরা আমাকে সেই মূলটা ধরতে আজও সাহায্য করো। এদিকে সে সিক্রেট কক্ষের ভিতরে লেডি চু আর ইয়ান বন্দি অবস্থায় ছিল। লেডি চু ওকে দেখতে পেয়ে বলে ইয়ান তুমি এখানে। ইয়ান তখন বলে তুমি এখানে? লেডি চু তখন বলে হ্যাঁ, আমি তো আসলে একটা কেস ইনভেস্টিগেট করতে এখানে এসেছিলাম, কিন্তু তারপরে আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো। আমি বুঝলাম না আসলে কেন আমাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো। ইয়ান বলে ঠিক আছে, তাহলে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, কারণ কিছুদিন পরে ওদের বিভিন্ন মেকানিজম দিয়ে এত পরিমাণে তীর ধনুক ছোড়া হচ্ছিল যে ওরা সত্যি এখানে সার্ভাইভ করতে পারবে কিনা সেটাই ছিল কঠিন বিষয়। আর এটা একটা লোক ইচ্ছাকৃতভাবে করেছিল। এটা হলো সেই মূল যে মূলত এই ডায়াগ্রামটা পাচার করছে। তো ওরা দুজনেই মরে পড়ে থাকার ভান করে, তখন ওই লোকটা আসে আর সাথে সাথে ওই লোকটাকে ইয়ান ধরে ফেলে আর বলে তাহলে তুমি সেই লোক যে এখানকার মূলের কাজ করছো। লোকটি ভেবেছিল গোপনে ওদেরকে মারবে, কিন্তু এখন নিজেই ধরা পড়ে গেল। আর ও তো জানতোই না যে এটা ওর একটা ট্র্যাপ ছিল, আর লুসি এই ট্র্যাপটা আগে থেকে ফিট করে রেখেছিল। এরপরে ওকে বাইরে নিয়ে আসা হয়, সবার সামনেই বলে এই সেই স্পাই যে এখানে দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও এভাবে আমাদের ড্রাগাম অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। এরপর ওই লোককে জিজ্ঞাসা করে যে ওর সাথে আর কে বা কারা কাজ করছে। লোকটি তো এত সহজে মুখ খুলবে না যে ওর সাথে সাথে আর কারা কাজ করছে বা ও কাদের হয়ে কাজ করছে। ইয়ান ওকে বলে তুমি বলো আর না বলো তাতে আমার কোনো কিছুই যায় আসে না, তোমার মতো ছোট একটা স্পাইকে দিয়ে আমার কোনো কাজ হবে না। তাই সবার সামনে ইয়ান ওই লোকটিকে মেরে ফেলে আর বলে ওকে ছাড়াই আমি ওর নেতা গোতাদের ধরতে পারবো, এবং লুসিফাকে বলে ওকে একটু সামাল দিতে। এরপর যখন লেডি চুকে ওরা ধরবে বলে আসে তখন লেডি চু অলরেডি ওখান থেকে বাড়িতে চলে এসেছে। লেডি চু কিন্তু ধরা পড়ে গিয়েছে যে ও কোনো একটা কেস ইনভেস্টিগেশন করতে গিয়েছিল। তো ইয়ান ওর সঙ্গে দেখা করতে সোজা বাড়িতে চলে আসে। লেডি চু ইয়ানকে বাঁচাতে গিয়ে নিজে পায়ে অনেক আঘাত পেয়েছে। ইয়ানকে জিজ্ঞাসা করে কেন তুমি ওখানে গিয়েছিলে। লেডি চু এবার সমস্ত সত্য কথা বলে, অর্থাৎ ইয়ান যেই কাজ করছে লেডি চু কিন্তু সেই ইনভেস্টিগেটই করছে। লেডি চু বলে আমি আর যাই করি তোমার ফ্যামিলি কোনো ক্ষতি করব না। তখনই লেডি চু ইয়ানের কাছে সেই ডায়াগ্রামটা দেখতে পায় আর বলে এটা তো আমার কাছে ছিল, আর এই ডায়াগ্রামটা আমি ওই জুনকে দিয়েছিলাম তোমার বড় ভাইকে, এটা তোমার কাছে কিভাবে এলো? ইয়ান তখন বলে যখন ব্যাটলফিল্ডে ভাই মারা যাচ্ছিল তার আগেই এই ডায়াগ্রামটা সে আমাকে দিয়ে গিয়ে বলেছিল যেন আমি এই রহস্য উদ্ধার করি, আর সেজন্য এই কেসটি নিয়ে উঠে পড়ে লেগেছি। লেডি চু বলে আমিও তো এই কেসের জন্যই জুনকে বলেছিলাম, কারণ ব্যাটলফিল্ডে আমার বাবা মারা গিয়েছিল আর আমার ভাই খুব নিদারুণভাবে ইনজয়ার্ড হয়ে আজও পড়ে আছে, আর সেজন্যই মূলত আমি কেসটি ইনভেস্টিগেট করতে চেয়েছিলাম। এরপরে লেডি চু বলে তার মানে তুমি জানতে যে তোমার ফিস টোকেনটা আমি চুরি করেছি, তা সত্ত্বেও তুমি আমাকে কিছু বলনি, তার মানে তুমি আমাকে কাজে লাগিয়েছো। আমি আর তোমার এ বাড়িতে থাকবো না, এটা বলে ও অভিমান করে ওখান থেকে চলে যায়। ইয়ান তখন ওর এই রক্তাক্ত কাপড়ের দিকে তাকিয়ে ওর খারাপ লাগে, আর যেহেতু এটা জুনের ঘর ছিল তাই ইয়ান ওর ভাইয়ের ঘর থেকে কয়েকটি চিঠি পায়, যে চিঠিগুলো মৃত্যুর আগে ওর ভাই লিখে রেখে গিয়েছিল, আর এই চিঠিগুলো ছিল খুবই মূল্যবান। এতদিন লেডি চু কেন এই চিঠিগুলো টের পায়নি, তাই ইয়ান ভাবছে। ইয়ান চিঠিগুলো নিয়ে লেডি চু এর সামনে আসে আর বলে আমার ভাই এই চিঠিগুলো মারা যাওয়ার আগে লিখে গিয়েছিল, তুমি এই ঘরে থাকা সত্ত্বেও এই চিঠিগুলো কেন পাওনি? ওখানে ওর ভাই এটা লিখে গিয়েছিল আমি আগামীকাল যুদ্ধে চলে যাব, যদি যুদ্ধে আমি বেঁচে নাও থাকি তাহলে যেন এই চিঠি যে কেউ যদি ওই ফ্যামিলির পায় তাহলে সে যেন লেডি চুকে হেল্প করে, কারণ ওই চিঠিতে ওর ভাই এটা লিখেছিল যে লেডি চু এই কেসের ব্যাপারে তদন্ত করছে এবং জুন তার সমস্ত দিয়ে লেডি চুকে হেল্প করার চেষ্টা করছে। যদি সে ব্যাটলফিল্ডে মারা যায় তাহলে যেন জুনের পরিবর্তে ওই ফ্যামিলির অন্য কেউ লেডি চুকে ওই কেসটা ইনভেস্টিগেট বা সলভ করতে সাহায্য করে। ইয়ান লেডি চুকে বলে আমি ভেবেছিলাম ভাই আমার হাতে কনফিডেন্সিয়াল কোনো কিছু দিয়ে গেছে, সেজন্য আমি কাউকে জানতে দেইনি যে আমি কি নিয়ে ইনভেস্টিগেট করছি। যদি
এই চিঠি তুমি আগেই পেতে বা আমি আগেই পেতাম তাহলে হয়তো তোমাকে এত কাঠঘর পোড়াতে হতো না, বা আমিও তোমাকে এ বাড়িতে থাকতে দিতে চাইনি এরকম কোনো মনোভাব আগে থেকে পোষণ করতাম না। লেডি চো এর এখন খারাপ লাগে, এবার ও হুট করে অজ্ঞান হওয়ার নাটক করে, কারণ এই মুহূর্তে ওই একটু আগে ইয়ানকে বলে এসেছে যে তার বাড়িতে থাকবে না, কিন্তু এখন সে চাচ্ছে ইয়ানের বাড়িতে থাকতে এবং ইয়ানের সঙ্গে থেকে মূলত এই কেসটা ইনভেস্টিগেট করতে। তাই কথা কিভাবে সামনে এগোবে আর ও বুঝতে পারে না, তাই অজ্ঞান হওয়ার নাটক করে। আর ইয়ান তো ভয় পেয়ে যায়। এবার ইয়ান যখন ওকে রুমের ভেতর শুয়ে দিয়ে চলে যাচ্ছিল, লেডি চু এর কাপড় তখন ওর হাতের নিচে পড়ে যায়। আর লেডি চু মনে মনে বকবক করতে থাকে যে কাউকে কিছু বলো না। এরপর যখন ইয়ান এখান থেকে চলে যায়, লেডি চু এর দাসী আসলে লেডি চু চোখ খুলে বলে, আমি আসলে কিভাবে ইয়ানকে বলবো যে আমি এই বাড়িতেই থেকে যেতে চাই। আর সেটা তো বলতে পারছিলাম না, তাই আমি এরকম পড়ে যাওয়ার নাটক করলাম। পরদিন ইয়ান কিছু খেলনাপাতি কিছু খাবার দাবার নিয়ে সোজা লেডি চু এর কনফিউজ করতে চলে আসে, কিন্তু লেডি দাসীকে জানিয়ে দেয় যে ও ঘুমিয়ে আছে। তবে ইয়ান দূর থেকে দেখতে পায় যে লেডি চু ঘর থেকে উঁকি দিচ্ছে, সে ঘুমিয়ে নেই। তো ইয়ান তখন জোরে জোরে কথা বলে আর বলে, আমি বুঝতে পেরেছি একজন আমার উপর রাগ করে আছে, তো সে যেন তার সমস্ত রাগ ভাঙে আমার সঙ্গে কাজ করে, এটা বলে চলে যায়। তো লেডি চু এর জন্য বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছিল ইয়ান, তাতে লেডি চু একদম জল হয়ে যায়। এরপর ইয়ান আবার লুসিবার সঙ্গে দেখা করতে গেলে লুসিবা ওকে বলে, আমি নতুন একটা ক্লু পেয়েছি, আর সেজন্য আমাকে প্রথমে যেতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক মেয়ের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করতে হয়েছে। আর তারপর আমি জানতে পেরেছি ইয়াও ইয়াং নামের একটা লোক নাকি এই সমস্ত কিছুর পেছনে দায়ী, এবং সে নর্থ রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তো ইয়াং এবার এখানকার সমস্ত সৈন্যদের সামনে আসে আর বলে, আমরা এই দেশকে ভালোবাসি, দেশের হয়ে কাজ করব, আমাদের ভেতরে কেউ যেন আর কোনো রকমের অপকর্মে আমরা জড়িয়ে না পড়ি, তার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করলাম। এদিকে তুয়ানকে দেখানো হয়, তুয়ান এসেছিল লিনকে আবারও হেল্প করতে, মানে লিন যেহেতু ইন্দির ভেতর থেকে, তো ওকে চিকিৎসা দিতে এসেছিল। আর এই যে চিকিৎসা দিতে এসেছে মেয়েটা কিন্তু মূলত ভালোবেসে এখানে এসেছে, এবং ওর ভালোবাসা দিন দিন আরো গভীর হতে শুরু করেছে। এদিকে জিনকে দেখতে পাই, জিনকে পটানোর জন্য অনেক কাঠঘর পড়েছিল ওয়েন, কারণ ওয়েনের এই জিনকে দেখা মাত্র খুব ভালো লেগে গিয়েছিল। আর যেহেতু জিন একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিল আর ওয়েন খুব হাসি খুশি একটা ছেলে ছিল, তাই খুব সহজে ওর কথার দ্বারা জিনকে পটিয়ে ফেলে। এদিকে লেডি চু এর সঙ্গে ইয়ান আলাদা করে কথা বলে। ইয়ান লেডি চুকে বলে, আমি তোমার ভাইকে সমস্তই জানিয়ে দিয়েছি যে আমরা একই কেস নিয়ে ইনভেস্টিগেট করছি, তো তুমি আমার উপরে আর রাগ করে থেকো না, আমরা একসঙ্গে কাজ করব। তখন ওর দুই ভাবি এদিকে আসছিল মূলত লেডি চু এর সঙ্গে কথা বলবে বলে। এবার এটা যখন ভেতর থেকে ইয়ান বুঝতে পেরেছে যে ওর দুই ভাবি এদিকে আসছে, ও তখন দুম করে ওখানে থাকা মোমবাতিটি বন্ধ করে দেয় আর বলে, তুমি এক্ষুনি বাইরে গিয়ে ভাবিদেরকে বলো যে তুমি ঘুমিয়ে আছো, তারা যেন ডিস্টার্ব না করে। লেডি চু বলে, কেন আমি এটা বলবো? ইয়ান বলে, পাগল নাকি, যদি তারা জানতে পারে এখন এত রাতে আমি তোমার ঘরে আছি তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে না, বুঝতে পারছো না? লেডি চু তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর যখন দুই ভাবে আসে, ও দুই ভাবিকে বলে, ভাবে এত রাত্রে কি হয়েছে, আমি তো ঘুমাচ্ছিলাম আর আমার একটু ঠান্ডা লেগেছে, তো তোমাদের সঙ্গে আমি আগামীকাল সকালে কথা বলবো, কারণ এখন যদি তোমাদের সঙ্গে আমি কোথাও যাই তাহলে তোমাদেরও ঠান্ডা লেগে যাবে, তাদের বাচ্চা কাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এটা বলে ওদেরকে কোনো রকমে ভাগিয়ে দিয়ে আবার ভেতরে আসে। আর এরপরে আবার ইয়ানের সঙ্গে বসে বসে গল্প করে। মূলত ওরা ইয়াংকে ধরার জন্য চিন্তা ভাবনা করছিল, মানে ওই যে ইয়াং যে নড়ছে রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে, আর এই কাজে ওদের হেল্প করতে পারে জু নামের ওদের ৪ নম্বর ভাবি। যাই হোক, এরপরে আমরা সেই ইয়াওকে দেখতে পাই। এই হলো সেই লোক যে মূলত ওদের যে ৪ নম্বর ভাবি ছিল, সে ৪ নম্বর ভাবির চাচাতো ভাই, এবং এই লোকটি নর্থ রাজ্যের সঙ্গে হাত মিলিয়েছে। তো ওরা একটা চিঠি লিখে পাঠিয়ে দেয় ওদের ভাবির কাছে, আর ভাবি এই চিঠিতে পড়ে বুঝতে পারে যে তার ভাই মূলত তার স্বামীর হত্যার জন্য দায়ী। বলে যে ব্যাটল ফিল্ডে ওর স্বামী সহ আরো দেবর ভাসুর মারা গিয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের পিছনে তার ভাই দায়ী ছিল। যাই হোক, ওর ভাই কিন্তু বুঝতে পেরেছে যে ইয়ানার লেডিও এটা জানতে পেরেছে যে নর্তি রাজের সঙ্গে তার হাত আছে, তাই সে তার বোনকে আগে কবজা করতে এসেছিল। সে তার বোনকে ইনিয়ে বিনিয়ে এটা বুঝিয়ে দেয় যে তার বোন যদি কোনো রকমে তার শ্বশুর বাড়ি ইয়ানার লেডির চুকে হেল্প করার চেষ্টা করে তাহলে তার ছেলেকেই মেরে ফেলবে। তাই সে চিঠিটা একটু আগে ইয়ানরা ওকে পাঠিয়েছিল আর ওর কাছে হেল্প চেয়েছিল, সে চিঠিটা জু আগে পুড়িয়ে দেয় আর বলে দেয় সে কোনো হেল্প করতে পারবে না। এদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই। প্রিন্সেস তার কিছু ফলোয়ার্সদের ডেকে পাঠিয়েছিল আর বলছিল, আমার একটা মুক্তা পাথর খুব পছন্দ হয়েছে, আমার ভাইয়ের কাছ থেকে ওই পাথরটা আমি নিতে চাচ্ছি, মানে রাজার কাছ থেকে, কিন্তু রাজা ফ্রিতে আমাকে পাথরটা দিচ্ছে না, সে আমার কাছে ১০ লাখ টাকা চেয়েছে। এখন কিভাবে আমি ওই টাকাটা জোগাড় করতে পারি, কারণ এত টাকা এখন আমার কাছে নেই, এখন তোমরা আমাকে বুদ্ধি দাও। তো একজন বলছিল, আপনি যদি চান তাহলে চুরি করে পাথরটা আপনাকে এনে দিতে পারি। প্রিন্সেস তো খুব রেগে গিয়ে বলে, তোমরা কি চাও যে এর জন্য আমাকে পরে মৃত্যুদণ্ড দেওয়া হোক? আমাকে অন্য কোনো উপায় বলো।
এরপরে হানমেই বলে, "আমরা এরকম কিছু করতে পারি যাতে ধনীরা টাকা দিতে রাজি হয়ে যাবে। তারা ডোনেট করবে, সেই টাকাও পাবে, আবার সেই টাকা রাজাও পাবে। আবার আপনি মুক্তাপাথরও পাবেন।" আসলে রাজা টাকা এমনি, এমনি চায়নি। কিছু বন্যা দুর্গত মানুষকে হেল্প করার জন্য মূলত এই টাকা তার বোনের কাছে সে চেয়েছিল। আর এদিকে লেডি টুয়ারিয়ান ভাবছে যে তারা তাদের চতুর্থতা ভাবির কাছে কথা তো জানিয়েছিল, কিন্তু এভাবে বারণ কেন করে দিল? তাই তারা প্রিন্সেসের কথা ভাবছে যে প্রিন্সেসের সঙ্গেই তাদের কথা বলতে হবে। ঠিক তখনই লিনু নামের ওই যে চতুর্থ ভাবী ছেলে আসে আর বলে যে সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। লেডি চুবল তখন বলে, "তো অবশ্যই তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাবো। কিন্তু তার আগে তোমাকে স্কুলে যেতে হবে। তুমি যদি সুন্দর ছেলে হয়ে থাকো তাহলে তোমার মায়ের সঙ্গে তোমাকে দেখা করাতে নিয়ে যাবো।" লিও তখন দ্রুত করে স্কুলে চলে যায়। লেডি চু বলে, "ইস, বাচ্চাগুলোর জন্য আমার খুব মায়া লাগে। কিন্তু এখন জু এর সঙ্গে কিভাবে দেখা করব? ও নিশ্চয়ই ইয়াও জানতে পেরেছে যে আমরা ওর সম্পর্কে জানতে পেরেছি। তাই ভাবি জুকে নিশ্চয়ই ভয় দেখিয়েছে যে তার ছেলের কোনো ক্ষতি করে দিবে। আর এজন্যই ভাবি জু আমাদের জন্য হেল্প করতে রাজি হচ্ছে না। না হলে সে কেন আমাদের হেল্প করতে রাজি হবে না?" ঠিক তখনই সেন এদের বাড়িতে আসে। আর সেন দেখা করতে চেয়েছিল লেডি চু এর সঙ্গে। লেডি চু দেখা করবে না জানিয়ে দিলে সেই ইয়ানের সঙ্গে দেখা করতে চায়। সেন এসে বলে যে সে বিশেষ কিছু কথা বলতে এখানে এসেছে। তখন লেডি চু বলে, "হ্যাঁ, ইয়ানের সামনে বলো। কোনো সমস্যা নেই। আমাদের ভেতরে আর কোনো কিছু গোপন নেই।" সেন তখন বলে, "কিন্তু আমি এরকম একটা ব্যাপারে কথা বলতে চাই যেটা আমি ইয়ানের সামনে বলতে পারব না।" ইয়ান তখন বলে, "ও বলল না আমাদের ভেতরে গোপন কিছু নেই?" ঠিক তখনই সেন একটা স্ক্রোল বের করে আর বলে যে, "এটা দেখে কিছু বুঝতে পারছো? আমি একটা নতুন ক্লু পেয়েছি। এবার তো আমি তোমাদের সঙ্গে একটু আড়ালে কথা বলতে পারি।" লেডি চুপ তখন বলে, "ঠিক আছে, তাহলে চলো আড়ালে এবার কথা বলবে।" সেন তখন বলে, "আমি জানি তুমি আমাকে কোনো রকমের ভরসা করো না। তুমি ভাবো আমি বিশ্বাসঘাতক, তোমাকে ধোঁকা দিয়েছি।" ঠিক তখন ওদের মাঝখানে এবার ইয়ান চলে আসে আর বলে, "হ্যাঁ, কারণ তুমি বিশ্বাসঘাতকতাই করেছো। তুমি ধোঁকাবাজ দিয়েছো। তো তুমি এখানে না কথা বলতে এসেছো, তো তুমি উল্টাপাল্টা কথা কেন বলছো?" সেন তখন বলে, "তুমি আর একটিবার আমাকে বিশ্বাস করো। দেখবে এবার আমি তোমার বিশ্বাসের যোগ্য প্রমাণ দিব।" লেডি চু তখন বলে, "তুমি আমাকে আগে এটা বলো যে তুমি এখানে কি নিয়ে এসেছো? আর ওই স্ক্রোলটার ভেতরে কি আছে?" ইয়ান বলে, "হ্যাঁ, তুমি দেখাচ্ছ না যে?" লেডি চু তোমাকে বারবার বলছে কাজের কথা শেষ করে এখান থেকে চলে যেতে। তো তুমি এই স্ক্রোলটা রেখে এখান থেকে চলে যাও। আর তুমি এটা ভুলে যেও না যে লেডি চু এখন থেকে আমার বড় ভাবি।" সেন এরপরে সে স্ক্রোলটা রেখে চলে যায়। তো ইয়ানের দিকে তাকিয়ে লেডি চু বলে, "কি হয়েছে? এত হাইপার কেন হয়ে যাচ্ছ? আমি তো সেনকে সামলিয়েই নিতাম।" ইয়ান তখন বলে, "তুমি আমার পরিবারের একজন, তো তোমাকে সামলানো তো আমার দায়িত্ব।" এরপর লেডি চু ওই স্ক্রোলটা বের করে আর তাতে লেখা ছিল চিংশি ভ্যালির কথা। আর এই চিংশি ভ্যালিটা মূলত প্রিন্সেস যেখানে থাকে তার আশেপাশে কোথাও অবস্থিত, বা প্রিন্সেসের এলাকার কোনো গার্ডেন হবে। তো এর দ্বারা বোঝা যায় যে ইয়াং এরকম কিছু করার চেষ্টা করছে, বা যা ওই চিংসি ভ্যালিতেই হবে। এদিকে আমরা হানমেকে দেখতে পাই। হানমে সেদিন কিছু গাছে পানি দিচ্ছিল। তখন ওরা এক জুনিয়র এসে ওকে খুব জ্বালাতন করলে সে গাছের উপরে জুনিয়রকে ফেলে দেয় আর বলে, "তুমি কি জানো এগুলো কি বিষাক্ত গাছ? একটু পরে ওই বিষে তুমি মারা যাবে যদি এখনই তুমি ওখান থেকে না যাও আর না গিয়ে গোসল না করো।" তারপর ওই ছেলেটি বলে, "আমি ভুল করেছি তোমাকে জ্বালাতন করে। আমি এক্ষুনি চলে যাচ্ছি" বলে চলে যায়। এদিকে হানমি জোরে, জোরে চিৎকার করে বলে, "আমি জানি তুমি ওই আড়ালে লুকিয়ে আছো। বেরিয়ে এসো।" লেডি চু আসলে লেডি চু উপর থেকে এদের দৃশ্য দেখছিল। ও মূলত আছে একটা দেওয়ালের আড়ালে। লেডি চু বলে, "আমি এই দেওয়ালের আড়ালে লুকিয়ে আছি। তুমি কিভাবে বুঝতে পারলে?" হানমে, "আমি তো এত চুপে, চুপে এসেছি যাতে কেউ আমাকে দেখে চিনতেই না পারে, কেউ বুঝতেই না পারে যে আমি আড়ালে লুকিয়ে আছি।" হানমে বলে, "ওই যে তোমার ছায়া, আর তাছাড়া তোমার ছাড়া আর কারো এত সাহস হবে না এত রাতে প্রিন্সেসের এরিয়ায় এসে এভাবে উকিঝুঁকি মারা। এজন্যই আমি আন্দাজ করেছিলাম যে লেডি চু ছাড়া এই কাজ আর কারো দ্বারা সম্ভব নয়।" লেডি চু তখন বলে, "আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি।" এরপরে ওর হাত ধরে হানমে তখন একটু অবাক হয়ে যায় আর বলে, "এটা কি হচ্ছে?" তখন ঠিক ইয়ানও এই পথে আসে, কারণ ও জানতে পেরেছে যে লেডি চু এদিকেই আসছে। তো ইয়ান যখন দেখে হানমেনের সঙ্গে লেডি চু কথা বলছে তখন তো ওর মনে, মনে খুব রাগ হচ্ছিল, কারণ ও মনে, মনে লেডি চুকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। লেডি হানমেনকে বলে, "আমি আসলে একটা জিনিস জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে প্রিন্সেস কে একটা ক্ষতি করার চেষ্টা করছে আর চিংসি ভ্যালিতে সে লুকিয়ে আছে। তার মানে এখানে এমন কেউ আছে প্রিন্সেসের আশেপাশে যে আসলে প্রিন্সেসের ক্ষতি করতে চায়। তো সে ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি।"
আর ঠিক তখনই প্রিন্সেস এখানে চলে আসে আর বলে, বাবা লেডি চু এর হানম্যানের ভেতর দেখে এত ক্লোজ রিলেশন হয়ে গিয়েছে যে তারা রাত্রেও দেখা করছে। এরপরে ওদের দুজনকে দেখা হয় আর বলে কেন তারা দেখা করছে, কি কথা বলছিল। তো লেডি চু মিথ্যা কথা বলে আর হানমে বলতে চায় না যে তাদের কি কথা হচ্ছিল। প্রিন্সেস তখন লেডি চুকে বলে, আমি জানি তুমি বলবে না, কিন্তু তুমি যদি আমাকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছি, আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করতে হবে। তো আমি একটা পার্লের বিনিময়ে সেই টাকাগুলো নিতে চাই। তো এখন তুমি আমাকে একটা উপায় বলো যে ওই টাকাগুলো আমি কিভাবে জোগাড় করতে পারি। লেডিচু তখন বলে, আমার মাথায় একটা আইডিয়া আছে। আপনি যদি একটা নিলামের ডাক দেন আর সেই নিলামে যদি আপনি কিছু ছোট ছোট জিনিসপত্র বিক্রি করতে শুরু করেন তাহলে সেগুলো বড় লোকের অনেক বেশি টাকায় কিনবে। তো তখন আপনি কিছু টাকা তুলতে পারবেন। আর এদিকে চিংসি ভ্যালিতে যদি আপনি করেন তাহলে খুব ভালো হয়। আর এদিকে ইয়ান তো অপেক্ষা করছে, যেহেতু লেডি চু কতক্ষণে ফিরবে, ওর তো তর সইছে না। আর লেডি চু ওদিকে হানম্যানের সঙ্গে কি না কি কথা বলছে আর এত বেশি তার চিন্তা হচ্ছিল। যাই হোক, এখন প্রিন্সেস বলে, তুমি ঠিক কথা বলছো, তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে। তাই চিংসি ভ্যালিতে আমি একটা সেরিমনির আয়োজন করব। তখন একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে প্রিন্সেসের সঙ্গে হানমের পরিচয়টা যেভাবে এখান থেকে অনেক বছর আগে যখন নর্থ রাজ্যের সঙ্গে এই রাজ্যে ঝামেলা চলছিল এবং যুদ্ধ চলছিল তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রিন্সেস। প্রিন্সেস ইনজুর্ড হয়ে পড়েছিল আর তখন ওকে বাঁচিয়েছিল মূলত হানমে। হানমে চিকিৎসা করছিল বলেই প্রিন্সেস আজও সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছে। আর সেই জন্যই হানমেকে প্রিন্সেস এত বেশি পছন্দ করে। মনে মনে হয়তো ভালোবেসেও ফেলেছে, কিন্তু সেটা নিজে বুঝতে পারে না আর হানমেনকেও বুঝতে দেয় না। তবে হানমের প্রতি যে আলাদা একটা ফ্রেঞ্চ আছে সেটা আমরা বুঝতে পারি। এদিকে লেডি চু আর ইয়ান যাচ্ছিল, তো ইয়ান আজকে একটু কেমন একটু জেলাস ফিল করছিল। লেডি চু বলে, তোমার কি কিছু হয়েছে নাকি, এরকম অন্যরকম আচরণ কেন করছো? আর সাথে সাথে ওর পাশে এসে বলে, তোমার কি জ্বর এসেছে? ওর কপালে হাত রেখে আর নিজের কপালেও হাত রেখে বলে, কই না, তোমার গায়ের উষ্ণতা আর আমার গায়ের উষ্ণতা তো সেম, জ্বর তো আসেনি। ইয়ান তখন বলে, তুমি কেন সিট চেঞ্জ করে এখানে এসেছো? লেডি চু বলে, তোমার কি হয়েছে আমাকে কিন্তু কানে কানে বলতে পারো। ইয়ান বেচারি এমনই এর প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আর তারপর লেডি চু যদি এইসব ব্যবহার করে থাকে তাহলে ইয়ানের কেমন যেন একটু হয়। ইয়ান ওকে বলে, তুমি আমার পাশ থেকে সরলে আমি ঠিক হয়ে যাব। এরপর ওকে নিয়ে সজোরে বাড়ি চলে আসে। এরপরে ইয়ানের রুমে বসে বসে ভাবছিল, মানে ও পড়াশোনা করার চেষ্টা করছিল কিন্তু বারবার লেডি চু এর বিভিন্ন রকম দৃশ্য ওর সামনে ভেসে ওঠে। আর ও কল্পনা করে যে লেডি চু ওকে ভালোবাসার কথা বলছে এবং ওর আর লেডি চু এর ভেতরে একটা প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে। এরপরে ইয়ান নিজের মুখে চড় দিয়ে বলে, এসব আমি কি ভাবছি। এর পরের দিন আমরা দেখতে পাই চিংসি ভ্যালি, যেখানে সেরেমনি হওয়ার কথা ছিল সেই সেরেমনিটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে যে যাকে পছন্দ করে সে তাকে পেয়ে গিয়েছে, তার সঙ্গে দেখা হয়েছে। তাই সবাই ভীষণ মন খুলে এখানে গল্প করছিল। কিছুক্ষণ পরে আমরা ইয়াওকে দেখতে পাই। এই লোকটাকেও তো এখানে আহ্বান করা হয়েছিল। লোকটিও এসেছিল আর লেডি চু আসে। তো লেডি চু ইয়াও এর সঙ্গে আজকে প্রথমবারের মতো কথা বলে। ইয়াও তখন জিজ্ঞেস করে যে, তোমার দেবর ইয়ানকে দেখছি না, সে কোথায়? লেডি চু তখন বলে, তার একটু আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই সে আজকে আসতে পারবে না। একটি ফ্ল্যাশব্যাকে দেখেছে কাল রাত্রেবেলা লেডি চু আর ইয়ানের ভেতরে একটা বাজি হচ্ছিল। তারা আবারও কয়েনে ফ্লিপ করে দুইজন দুই রকম দায়িত্ব নিয়েছে। লেডি চু দায়িত্ব নিয়েছে যে ইয়াংকে যেভাবে হোক ওই সেরিমনিতে আটকে রাখবে। আর ইয়ান দায়িত্ব নিয়েছে যে ওই সেরিমনিতে যতক্ষণ ইয়াও থাকবে তার ভেতরে ইয়াও এর বাড়িতে গিয়ে সে তল্লাশি চালাবে। আর এটা এখন ইয়াও খুব ভালো করে বুঝতে পারে। তাই ও যখনই বুঝতে পারে ইয়ান এখানে আসেনি মূলত একটা ইনভেস্টিগেট করবে বলে, ও তখনই এখান থেকে চলে যেতে চাইছিল। কিন্তু লেডি চু ওকে যেতে দিবে না। লেডি চু বলে, এই পার্টিটা থ্রো করছে মূলত প্রিন্সেস। প্রিন্সেস এখনো এখানে এলোই না আর আপনি এর আগে চলে যাচ্ছেন। সেটা কি করে হয়? প্রিন্সেস কিন্তু খুব রাগ করবে, তাই ও যেতে পারে না। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ান আর তার গার্ড দুজন মিলে চলে এসেছিল ইয়াং এর বাসায় এবং সেখানে ইনভেস্টিগেট করতে শুরু করে। কিছুক্ষণের ভেতরে এদিক প্রিন্সেস চলে আসে। প্রিন্সেস সকলকে প্রথমে অভিনন্দন জানায় আর তারপর শুরু হয় এখানে যে নিলাম তোলা জিনিসপত্রগুলো, এগুলো কালেকশন মূলত ইয়াও এর পরেই চলে যেতে চাইছিল, কিন্তু তাও ওকে বারবার লেডি চু আটকে দেয়। তবে এক পর্যায়ে যখন ইয়াও সত্যি চলে যাচ্ছিল তখন আর কোনো কিছু পথ না পেয়ে লেডি চু নিজের হাতে একটা ড্রাগন নিয়ে নেয় এবং এখন যদি ইয়াও চলে যায় তাহলে ইয়ান খুব ঝামেলায় পড়বে দেখে ও নিজেই একটা ড্রাগন দিয়ে নিজের হাত কাটে আর চিৎকার করে বলতে লাগে যে এখানে একটা দণ্ড প্রবেশ করেছে। অশানীর অশানীর বলে চিৎকার করলে প্রিন্সেস বলে জায়গাটিকে সিল করে দিতে। তাই ইয়াও আর এখান থেকে বের হয়ে যেতে পারে না। প্রিন্সেস সবাইকে বলে যে অশানীর কোথায় আছে দ্রুত গিয়ে তাকে ধরো।
তো এখানে যেহেতু কিছু লড়াকু মানুষজন ছিল, তো তারা অ্যাসাসিন ধরার উদ্দেশ্যে দ্রুত করে বেরিয়ে যায়। তবে সেনের স্ত্রীকে আমরা বলতে শুনি, সেনের স্ত্রী সবার সামনে এসে বলে যে লেডি মিথ্যা বলছে, সে নিজেই নিজের হাত কেটেছে, এখানে কোনো অ্যাসাসিন আসেনি। কারণ সে এটা দেখতে পেয়েছে, ওদিকে ইয়ানকে দেখতে পায় ওরা একটা সিক্রেট চেম্বারের সন্ধান পেয়েছিল, আর তার ভেতরে গিয়ে দেখি যে ইয়ান এখানে বিভিন্ন রকমের অস্ত্রপাতি নিজের কাছে নিয়ে রেখেছে, আর এগুলো মিলিটারি একাডেমি থেকে চুরি করে রেখেছে। এদিকে আমরা সেনের স্ত্রী সেই দৃশ্য দেখতে পারে যে ও নিজে দেখেছে লেডি চু নিজের হাত কেটেছে। এখন এখানে লেডি চু বলে, তুমি সত্যি বলছো যে আমি নিজে হাত নিজে কেটেছি? কিন্তু কেন আমি কাটতে যাব? তো প্রিন্সেস বুঝতে পারে যে লেডি চুর মাথায় অন্য কিছু ঘুরঘুর করছে, তাই প্রিন্সেস ওকে ডিফেল্ট করে। কিন্তু সেনের স্ত্রী তখনও শপথ করে বলে যে ও সত্যি দেখেছে লেডি চু নিজে হাত কেটেছে। ইয়াং তখন একটা ডক্টর নিয়ে এসে বলে, ঠিক আছে, সে নিজের হাত নিজে কেটেছে কিনা তাই ডক্টর যদি পরীক্ষা করে তাহলে প্রমাণ হয়ে যাবে। প্রিন্সেস তখন বলে, একটা বাহিরের ডক্টর কেন লেডি চুকে পরীক্ষা করবে, বরং এখানে তোয়ান আছে এবং তোয়ান তোয়ানই পরীক্ষা করবে। তোয়ান যেহেতু ডাক্তারি বিদ্যা কম বেশি ভালোই শিখেছে, তাই তোয়ানকে নিজের দিকে ডাকে প্রিন্সেস আর বলে, এখনই তুমি দেখো যে লেডি চু এর হাতে কি হয়েছে। তোয়ান বুঝতে পারে যে লেডি চু এটা নিজে কেটেছে, কারণ কাঁটাটা একটু ডিপ নয়, একদম হালকা। এবার লেডি চু ওর দিকে তাকিয়ে থাকে, কারণ সে একটা কিছু বোঝানোর চেষ্টা করছে। তোয়ানকে তো তোয়ানও মেবি সেটা বুঝতে পেরেছিল, আর প্রিন্সেসকে ইশারা করে যে লেডি চু যেটা করতে বলছে তোয়ান যেন সেটাই করে। এরপর তোয়ানে সকল উদ্দেশ্যে বলে, লেডি চু এর হাতে এত গভীর একটা কাটার দাগ পড়ে গিয়েছে যে এটা কোনো ঘাতকের কাটার দাগ ছাড়া কোনোভাবে সম্ভব না, আর এটাকে বাড়িতে গিয়ে চিকিৎসা করাতে হবে। তাই ও প্রিন্সেসকে বলে যে এই মুহূর্তে সেই অ্যাসিসিয়েন্টকে ধরা হোক। আর সত্যি সত্যি দেখা যায় এখানে একটা অ্যাসিসিনও চলে এসেছে, সে লেডি চুকে উদ্দেশ্য করে একটি ধনুক ছুঁড়ছিল। আর এটা পিছন থেকে সেন দেখতে পায়, সেন লেডি চুকে বাঁচাতে গিয়ে ওর সামনে চলে আসলে সে ধনুকটা সোজা গিয়ে সেনের পিঠে বিঁধে যায়। সবাই তো একদম হা হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে, কারণ সত্যি সত্যি অ্যাসাসিন চলে এসেছে। তো ওই অ্যাসাসিন আরো একবার যখন ধনুক ছাড়ে দেয়, তখন উপর থেকে নিচে পড়ে যায় লেডি চু। লেডি চুকে তখন সেন ধরতে যায়, তো লেডি চু তখন ওর হাত ধরে ছেড়ে দেয়। সেন বুঝতে পারলো না যে লেডি চু কেন এটা করছে। তো লেডি চু যখন নিচে পড়ে যাচ্ছিল তখন তাকে এসে ধরে ফেলে ইয়ান। ইয়ান এখানে এসেছিল, এটা লেডি বোধহয় আগে টের পেয়েছিল। এরপরে সে এসোসিনকে গিয়ে ধরে ফেলে ছিলাম, তবে ওই এসোসিয়েন নিজে কিছু একটাকে আত্মহত্যা করে নিয়েছিল, তাই তার কাছ থেকে কিছু বের করা যায় না। এরপর প্রিন্সেস এদের সবাইকে বলে, আজকে সবার উপরে অনেক ধকল চলে গিয়েছে, তাই তোমরা সবাই চলে যাও। যদি অ্যাসিসিনকে ওভাবে ধরা হলো না, কিন্তু আমি মনে করি এর পেছনে কি আছে তা ধরা পড়বে, এবং এটা সেন গিয়ে ইনভেস্টিগেট করুক। আর আমার সাথে যাওয়ার আগে লেডি জু তুমি একবার দেখা করে যাবে। এরপরে লেডি চুকে একটা জায়গায় নিয়ে গিয়ে প্রিন্সেস বলে, তুমি নিজের জীবনে এত বড় ঝুঁকি কেন নিতে গেলে? এরপর থেকে কোনো কিছু প্ল্যান যদি মাথার ভেতরে ঘুরে তাহলে আমাকে সেগুলো জানিয়ে দিবে, তাহলে এক্সট্রা সতর্ক থাকতে পারবো। আর এদিকে ইয়ানের যে গার্ড, সে গার্ড ইয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি লেডি চুর প্রেমে পড়েছেন? এখন দেখছি বাড়ি যাওয়ার জন্য তাকে নিয়ে যাবেন বলে ওয়েট করছেন, তো ওকে কিছু বলে না। কিছুক্ষণ পরে লেডি চু ফিরে আসে, তো ইয়ান ওকে ক্যারেজের ভেতরে করে বাড়ি নিয়ে আসতে লাগে। আর এদিকে ইয়ান বাড়ি এসে জানতে পেরেছে যে তার সিক্রেট চেম্বারে ইয়ান প্রবেশ করছিল এবং তাদেরকে এখান থেকে বের হতে কেউ একটা সাহায্য করেছে। যাই হোক, এরপর প্রিন্সেস বাড়িতে গিয়ে সুজা দুজন ফলোয়ারকে ডেকে নিয়ে আসে। তারা এই দুজন ফলোয়ার্স গোপনে নর্থ জিয়ের সাথে হাত মিলিয়েছে, বিধায় তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে এবং হানমের সামনে ওদের দুজনকে মেরে ফেলা হয়। এরপর প্রিন্সেস হানমের সামনে আসে আর বলে, দেখছো তো ওরা কিন্তু আমারই ফলোয়ার্স ছিল, তোমার মতোই। কিন্তু আমাকে কেউ ধোঁকা দিলে আমি সেটা সহ্য করতে পারি না, আর তাই আমি ওদেরকে মেরে ফেলেছি। তোমাকে আমি রাস্তা থেকে প্রায় কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তোমার বাড়িও নর্থ চিহ্নতে ছিল, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমার ভালো লেগেছিল বলেই আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি যদি কখনো আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার অবস্থা এরকম হবে। হানমে তখন বলে, আমার এই সাহস কোনোদিন হবে না, যদি আপনি আমাকে অবিশ্বাস করেন তাহলে আজকে মেরে ফেলুন। প্রিন্সেস বলে, না, তোমাকে আমি মারতে পারবো না। এদিকে আমরা সেনের স্ত্রীকে দেখতে পাই, সে বাড়ি ফিরে বসে কাঁদছিল। বাবার কাছে অনেক অভিযোগ দিয়েছে আর সেনকে জিজ্ঞাসা করেছে যে সেন যেন আজও লেডি চোখে ভালোবাসে কিনা। তো সেন বলে, যদি ভালোবাসি তবে বাকি। এতে ওর স্ত্রী বলে, আমি তোমাকে এত ভালোবাসি তাহলে আমাকে বিয়ে কেন করছি? এরপরে সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা ক্যারেজের দৃশ্য দেখতে পাই যেখানে লেডি চু ও ইয়ান আসছিল। তো লেডি চু জিজ্ঞাসা করে
যে ইয়ানরা কিভাবে বের হলো ওই বাড়ি থেকে। ইয়ান তখন বলে, "আমাদের ভাবি জু সাহায্য করেছে। ভাবি জু আমাদেরকে দেখেই চিনতে পেরেছিল এবং আমরা যখন বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, তখন সে আমাদেরকে বের করেছে।" তখন লেডি জু বলে, "আমি ইয়াওকে আটকে রাখার জন্য মিথ্যা একটা নাটক করেছিলাম। ঠিকই, কিন্তু সত্যি, সত্যি যে ওখানে অ্যাসাসিন চলে আসবে তা আমি ভাবতেও পারিনি।" যাই হোক, এরপরে ওরা বাড়িতে পৌঁছে যায়। তো ওরা চিন্তা করছে যে জুকে এখন বাঁচাতে হবে। কারণ ওর ভাই হয়তো জু এর উপর অনেক অত্যাচার করবে। তবে এদিকে একজন তো প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওদিকে আমরা সেন আর তার স্ত্রীকে দেখতে পাই। সেন বলে, "আমি কেন তোমাকে বিয়ে করেছি শুনবে? কারণ তোমার বাবা আমাকে দুটো পথ দিয়েছিল। এক হয় তোমাকে বিয়ে করো, আর না হয় মৃত্যুকে আলিঙ্গন করো। আর সেজন্য আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তো জানো না তোমার বাবা কতটা খারাপ।" তখন সেনের স্ত্রী বারবার রিকোয়েস্ট করে বলে, "কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে কখনো ছেড়ে চলে যেও না।" সেন তখন ওর হাতটা ছেড়ে দেয়। এদিকে লেডি চু এর আজকে মনটা খুব খারাপ ছিল। তাই সে একটা জায়গায় বসে, বসে ওয়াইন পান করছিল। তো সেই জায়গায় সন্ধানে নিয়ে সোজা ইয়ান চলে আসে। আর লেডি চুকে গিয়ে জিজ্ঞাসা করে তার মনটা আজকে বেশি খারাপ কেন? আসলে আজকে তার বাবার কথা তার খুব মনে পড়ছে। আর বাবার কথা মনে পড়লেই সে এখানে এসে ওয়াইন পান করে। তাই ওর সঙ্গে বসে, বসে গল্প করছিল ইয়ান। আর এটা দূর থেকে সেন দেখে আসলে এই জায়গাটার কথা শুধুমাত্র সেন আর লেডি চুই জানতো। আজকে এখানে ইয়ানকে দেখে খুব খারাপ লাগে সেনের। সে তো বলে, "আমি ভেবেছিলাম শুধু এই জায়গাটার কথা আমি আর লেডি চু ছাড়া আর কেউ জানবে না।" ইয়ান তখন বলে, "আমাদের ভিতর কোনো সিক্রেট নেই। যেটা কি তুমি আজও বুঝতে পারোনি?" সেন বলে, "সে তো তোমার বড় ভাইয়ের স্ত্রী। তাহলে তুমি কেন তার পিছনে এভাবে পড়ে আছো?" আর তখন ওদের মাঝখানে চলে আসে লেডি চু আর বলে, "ইয়ান বাড়িতে চলো।" তখন যাওয়ার আগে সেনকে বলে যায়, "ইয়ান যে আমার বড় ভাই তো মারা গিয়েছে। তবে চাইলেই সে আমার স্ত্রী হতে পারে।" এটা বলে চলে আসে। তখনই সেন কল্পনা করে যে আগে লেডি চু এর সঙ্গে তার কি সুন্দর একটা সম্পর্ক ছিল। প্রায় ৫ বছরের মতো তাদের একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আজকে তারা কতই না দূরে চলে গিয়েছে। এদিকে যখন বাড়িতে চলে আসে ইয়ান আর লেডি চু তখন একটা গাছ জড়িয়ে ধরে লেডি চু। আর সেখান থেকে একটা ফুলের ডাল ভেঙে নৃত্য করতে শুরু করে। আর এসব দেখে তো ইয়ান আরো বেশি করে লেডি চু এর প্রেমে পড়তে শুরু করে দেয়। এদিকে লেডি চু একটা ফুল ভেঙে যখন ইয়ানের কাছে দিয়েছিল তখন সে বলেছিল, "এই ফুলের মতো তুমিও চার্মিং।" ওই ফুলটা তখন ইয়ান ঘরে নিয়ে এসে কি না জানি করে। একটা সিরামিকের ফ্লাওয়ার ভাসায় সেটাকে রেখে দেয়। আর ওর গার্ড যখন আবার ওকে জিজ্ঞাসা করে যে, "আপনি সত্যি কি আপনার ভাবির প্রেমে পড়লেন?" ও তখন আবারও একটু মগ্ন হয়ে যায়। আর গার্ডকে এখান থেকে বের করে দেয়। এর পরের দিন ওর মেজ ভাবি ওকে ডেকে বলে, "তোমার বিয়ের জন্য কিছু পাত্রী দেখছি। তারা আজকে এখানে আসবে।" এরপরে দল বেঁধে একজন পাত্রী আসতে থাকে। ইয়ান এটা দেখে বলে, "আমি তো এখন বিয়ে করব না।" কিছুক্ষণ পর এখানে লেডি চু চলে আসে। তাই ইয়ান মেয়েগুলোকে দেখতে লাগে। তো একটা মেয়ে ওকে কেক অফার করলে ইয়ান সে কেকগুলো খায় না এবং ও জিজ্ঞাসা করে লেডি চুকে যে, "ভাবি, আমি কি এই কেকটা খাবো?" তখন ইয়ানকে লেডি চু বলে, "অবশ্যই, কেন খাবে না?" কিন্তু এখানে ওর মেজ ভাবি একটু টুকটাক বুঝতে পারে যে ইয়ানের আর লেডি চু এর ভেতরে কিছু একটা আছে বা ইয়ান হয়তো লেডি চুকে পছন্দ করে। তো ওর ভাবিকে জানিয়ে দেয়, মানে মেজ ভাবিকে জানিয়ে দেয় আর বলে, "দেখো ভাবি, আমি এখন বিয়ে করার জন্য একদম প্রস্তুত নই। আর আমার কাঁধে এখন অনেক দায়িত্ব। আর তাই আমি বিয়ে করব না।" এদিকে তুয়ানকে দেখতে পায় সে লিয়াংকে চিকে দিতে এসেছে। আজকে যখন চলে যাবে তার আগেও লিয়াংকে জানিয়ে দেয় যে, "আমি আপনাকে পছন্দ করি। আর আপনি আমাকে বিয়ে করতে চাইলে" কিন্তু লিয়াং ওকে বলে যে, "আমি তো তোমাকে অন্য কোনো নজরে দেখি না। আমি আমার ২ বোনকে যেমন ভাবি, তোমাকেও তেমন ভাবি।" দেখি এই কথা শুনে তোয়ানের মন ভেঙে যায়। ও যখন বাড়িতে আসে তখন ২ ভাই ওকে জিজ্ঞাসা করে। ও তখন বলে যে ও লিয়াংকে অনেক পছন্দ করে। কিন্তু লিয়াং ওকে রিজেক্ট করে দিয়েছে। তখন শিলার বলে, "তোমার তো ক্রাউন প্রিন্স এর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়াছে। তাহলে তুমি অন্য কারো সঙ্গে এখন প্রেমে জড়িও না।" ওয়েনও তখন বলে, "হ্যাঁ, শিলান ঠিকই বলেছে। কারণ এখন লিয়াং তোমাকে রিজেক্ট করে দিয়েছে। আর তুমি যদি এখনো ওর প্রতি জড়িয়ে যাও তাহলে তোমার মনের কষ্ট আরো বাড়বে, ছাড়া কমবে না।" এদিকে আমরা দেখতে পাই একটা বাগান বিলাস ফুলের ডাল নিয়ে দাঁড়িয়ে ছিল লেডি চু। লেডি চু এর সামনে তখন ইয়ান আসলে লেডি চু বলে, "গতকাল রাতে আমি কি উল্টোপাল্টা কিছু করেছি?" লেডি চুকে ইয়ান তখন কিছুই বলে না। লিং আসে তখন আর বলে, "আন্টি, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যেতে চাই।" তো লিংকে এই মুহূর্তে তোমার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া যাবে না। তাই লিংকের হাতটা একটা ফুল দিয়ে রেডি চু বলে, "এই ফুলটা তুমি রাখো। আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবো।" কিন্তু তখনই ওর হাত থেকে ফুলটা কেড়ে নেয় ইয়ান আর বলে, "ছোট বাচ্চা ছেলে, ওর ফুলের কি দরকার?" লিং তখন বলে, "এটা আমার আন্টি আমাকে দিয়েছে। তুমি কেন নিয়ে নিচ্ছ?" ও তখন ওকে বলে, "তোমার এখনো ফুল নেওয়ার সময় হয়নি।" এখন কাঁদতে থাকে লিং। আন্টি ওকে বলে, "থাক, কেঁদো না। তোমার আঙ্কেল ও যা বুঝি না
ওর কাছ থেকে যখনই ফুলটা কেড়ে নিতে চায় লেডি চু, তখন ইয়ান ওটা আরো উঁচুতে ধরে, তারপর নিজের বুকের ভেতরে রেখে দেয়। মানে পাত্র একটা ছেলেকে ফুল দিলে লেডি চু তাতেও জেলাস হয়ে যাচ্ছে। লেডি চু একটু একটু বুঝতে পারছে যে ইয়ানের প্রতি দুর্বল। যাই হোক, এদিকে আমরা জুকে দেখতে পাই, মানে ভাবি জু তাকে এসে যে তার ভাই অনেক মারধর করে আর বলে, তুমি নিশ্চয়ই সেদিন ইয়ানদের এখান থেকে বের করে দিতে হেল্প করেছিলে, তো ফার্দার যদি এরকম আর কোনো কিছু আমি করতে দেখি তাহলে তো ওকে তো বাঁচিয়ে রাখবোই না, সাথে সাথে তোর ছেলেকেও মেরে ফেলবো। এখন থেকে বুঝে শুনে কাজ করবি। ও তখন ওর ভাইয়ের পা জড়িয়ে ধরে বলে লিং এর কোনো ক্ষতি না করতে। ঠিক তখনই লেডি চু আর ইয়ান দুজনে মিলে লিংকে নিয়ে এখানে উপস্থিত হয়ে যায়। লিংকে ওর মায়ের সঙ্গে দেখা করানোর জন্য তো একটা আর্জি পেশ করে ইয়ান আর বলে যে আমরা আমাদের ভাবির সঙ্গে দেখা করতে চাই। ওর ভাই তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের তার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি। এরপরে ওদের জু এর ঘরের সামনে নিয়ে আসা হয়। তো ওর কাজিন জুকে বারবার ডেকে বলছিল তোমার ছেলে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, দরজা খুলো। কিন্তু ওর কাজিন তো জানতো যে জু দরজা খুলবে না, কারণ একটু আগে তাকে মারধর করা হয়েছে। জু ছেলেকে বলে লিং মেও, আমি একটু অসুস্থ, আমি যদি বাইরে আসি তুমি অসুস্থ হয়ে যেতে পারো, সেজন্য আমি দরজা খুলবো না। আমি একটু সুস্থ হই তারপরে তোমাকে গিয়ে দেখে আসবো। লিখবো বলে মা আমি শুধু তোমাকে একবার দেখতে চাই। ওর মা তখন বলে আচ্ছা আমি তোমাকে একটা কবিতা শোনাচ্ছি, যে কবিতাটা আমি সবসময় তোমাকে শোনাতাম। এরপরে ওর মা সেই কবিতাটি শোনাতে শুরু করে। এবার লিং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, আর ওর মার কবিতা বলা শেষ হলে লিয়াং দৌড়ে এখান থেকে চলে যায়। এরপর এরা দুজন ইয়াওকে বলে যে আমরা তাহলে চলে যাচ্ছি। এবার ইয়াও এর কাছ থেকে বিদায় নিয়ে ওরা যখন চলে আসবে তখন ওরা লিংকে কোথাও দেখতে পায় না। কিন্তু এরপর আবার লিং সাথে সাথে চলে আসে, আর ওরা লিমিংকেও নিয়ে চলে আসে। ওরা যখন ক্যারেজ করে আসছিল তখন লিমিং বলে আমার মা যখন আমাকে কবিতা বলে শোনাচ্ছিল তখন আমার মনে হয়েছে মা কিছু একটা বোঝাতে চেয়েছে, কারণ কবিতার একটা লাইন মা একটু ঘুরিয়ে বলেছে। আমি বুঝতে পেরেছিলাম মা একটা গাছের কথা বলছে, তাই আমি দৌড়ে সেই গাছের কাছে গিয়েছিলাম। সেখানে একটা চিঠি ছিল, আর এটা হলো সেই চিঠি। ওই চিঠিটা আসলে কিছু একটা বোঝাতে চেয়েছে। জু মানে আড়ালদের হেল্প করতে চেয়েছে। তো ওরা বাড়ি আসার পরে রাত্রিবেলা খুব চুপি চুপি লেডি জু আস্তে আস্তে স্টাডি রুমে দিকে যাচ্ছিল, আর ওদিকে আবার দেখতে পাই ইওনাস একটু আস্তে আস্তে স্টাডি রুমের দিকেই আসছিল। কিন্তু এরকম লুকোচুরি কে আছে? ওরা লাইট জ্বালাচ্ছে না, এজন্য যে বাকি ভাবিরা যাতে টের পেয়ে না যায়। এরপরে ইয়ান যখন দেখে যে লেডি চু এর সামনে দাঁড়িয়ে আছে তখন ও ওকে নিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তো এবার ইয়ানকে দেখে একটু অবাক হয়ে যায়। লেডি চু বলে আমি তো হয়েছিলাম তুমি ভেতরে আছো। ইয়ান বলে চলো আমরা সেই চিঠিটা এবার পর্যবেক্ষণ করি। তো চিঠিতে পর্যবেক্ষণ করে ওরা এটা বুঝতে পারে যে চিঠিতে ডিফেন্স নামের একটা জায়গার কথা বলা আছে। মনে হয় ইয়াং খুব কিছুদিনের ভেতরে ওইখানে একটা রিবেলিয়ন করার চেষ্টা করছে। তো ও চিন্তা করে যে ওটাকে ওদের আটকাতে হবে এনি কস্ট। এবার এর জন্য ও সোজা চলে আসে প্রিন্সেসের কাছে, যাতে প্রিন্সেস জুকে উদ্ধার করার আগে থেকেই। এরপর ওরা একটা ম্যাপ তৈরি করে ফেলে যে ডিংফিং ভ্যালিতে কিভাবে ওরা নিজের একটা ট্র্যাপ ফেলবে। ঠিক তখনই ওদের বোয়েন আর শিলান আসে। ওরা দুই ভাই ইয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল। তো ওরা এসে যখন এদের কথা জানতে পারে যে এরা ডিংভ্যাং ভ্যালিতে যাচ্ছে তখন এরা চিন্তা করে এরাও যাবে। তবে ওয়েন যখন শোনে যে লেডি চু ওখানে যাবে তখন ওয়েনের একটু অবিশ্বাস হয়। তাই লেডি চু ওর সঙ্গে লড়াই করে এটা বুঝিয়ে দেয় যে ও কত বড় সৈনিক, ওখানে যাওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তার আছে। তো ওর সঙ্গে লড়াই করে ওয়েন হেরে যায়। এরপরে ওর সঙ্গে লড়াই করতে আসে ইয়ান আর বলে আমরাও নিজেদেরকে একটু ঝালিয়ে নেই। তো ওরা সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর দৃশ্যে আমরা আবারও সেনকে দেখতে পাই। সেনও এমন কিছু পেয়েছে যাতে সেন স্পষ্টভাবে কিছু বুঝতে পেরেছে যে ইয়াং বড়সড় কোনো কিছু ঘটানোর চেষ্টা করছে, তাই ও দ্রুত সেখানে ইনভেস্টিগেট করতে চলে যায়। পরদিন ওর যে গার্ড সেই গার্ড সোজা চলে আসে লেডি জু এর কাছে আর বলে সেন আমার মাস্টার গতকাল একটা কেস ইনভেস্ট করতে গিয়েছিল আর আমাকে বলেছিল যদি রাত্রের ভিতর তিনি না ফেরেন তাহলে সকালে ভোরে যেন আমি আপনার কাছে এসে জানাই। মাস্টারকে উদ্ধার করতে বলি, আপনি দয়া করে আমার মাস্টারকে উদ্ধার করুন। আমার মনে হয় মাস্টার কোনো একটা বিপদ হয়েছে। সে গতকাল রাতে ইয়া সম্পর্কে কিছু একটা জানতে পেরেছিল, কিন্তু এখন একা একা লেডি চুকে তো সেনকে উদ্ধার করতে যেতে দিবে না ইয়ান। ইয়ান বলে আমি যাব। লেডি চু তখন বলে আমাদের ভেতরে এরকম কিছু কোড আমরা ইউজ করতাম যেগুলো কেবল আমি আর সেন বুঝি, তুমি ওগুলো বুঝবে না। এবার এটা শুনে তো একটু জেলাস হয়ে যায় ইয়ান আর বলে সে কোডগুলো কি তুমি আমাকে বলে দাও।
তখন ওই কোডগুলোর কথা বলে দেয় লেডি চু। বলে, ঠিক আছে তাহলে তুমি যাও, আর এদিকে আমরা ডিফ্যাং ভ্যালিতে যাচ্ছি। তো পরের দিন সকালবেলা ওরা সবাই মিলে ডিফ্যাং ভ্যালির উদ্দেশ্যে চলে আসে, আর অন্যদিকে সেনকে খুঁজতে তার সাথে গার্ড নিয়ে চলে আসে ইয়ান। ইয়ান একটা পানির কাছে এসে বুঝতে পারে যে সেন এদিক বরাবর এসেছে ঠিকই, তবে এই পানির কাছে এসে ওর পদচিহ্নটা হারিয়ে গেছে। তার মানে ও কি পানি দিয়ে হেঁটে গিয়েছে? তখন একটা পাথরে ও কিছু একটা কোড দেখতে পায়। এটা দেখার সাথে সাথে ওর মনে পড়ে যায় ওকে কি বলেছিল লেডি চু। লেডি চু ওকে যে কোডের কথা বলেছিল ওখানে সেই কোডটি দেওয়া আছে। ওই কোডটা দেখা মাত্র ইয়ান এটা বুঝে যায় যে এমন একটা রেসিডেন্স আছে আশেপাশে যেখানে সেন লুকিয়ে আছে। সেন আসলে গুরুতরভাবে ইনজুর্ড অবস্থায় এখানে পড়ে আছে। নর্থ চিয়ের লোকজন মূলত ও এই হার করেছে, তো ও এখানে লুকিয়েছিল। ওর হাতে একটা ছুরিও ছিল। ঠিক তখনই খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গিয়েছিল ইয়ান। ইয়ানকে দেখে ও বলে, তুমি আমাকে পর্যন্ত খুঁজে পেয়েছো, তার মানে নর্থ চিয়ার লোকজনও এখানে চলে আসবে। ইয়ান তখন বলে, না তোমাকে খুঁজে বের করা এতটা সহজ ছিল না, কিন্তু তোমরা নাকি বিশেষ কোনো কোড ইউজ করতে, তো সেই কোডের কথা আমাকে বলেছিল চু, এর জন্য আমি তোমাকে খুঁজে পেয়েছি। এদিকে চু ওয়েন শিলানকে নিয়ে ডিফ্যাং ভ্যালিতে ওয়েট করছে যে কখন এখানে আর্মিরা আসবে আর ওরা ওদেরকে ট্র্যাপে ফেলবে। এদিকে অবস্থা তো সেনের খুবই খারাপ ছিল, তাই সেনের একটু বেশি করে ব্যান্ডেজ করে দিচ্ছিল ইয়ান। আর সেনের খুব কষ্ট হচ্ছিল কারণ সেন এতটা ইনজুর্ড হয়েছে আর ওকে এত রাফভাবে চিকিৎসা করছিল ইয়ান যে ওর একটু কষ্টটা বেশি হচ্ছিল। তবে কিছুক্ষণ পরে এখানে কিছু অ্যাসিসিন চলে আসে আর এরা ইয়াও এর অ্যাসিসিন ছিল, সেটা আমরা বুঝতে পারি। তো ওদের সঙ্গে একাই ফাইট করতে লাগে ইয়ান, কারণ সেনের অবস্থা খারাপ ছিল, তো সে ফাইট করতে পারছিল না। সো গাইস, আজকে এখানে আমাদের দ্বিতীয় পর্বের গল্পটি শেষ হয়ে যায়। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।